নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের যে ভিডিওটা আপনারা আমি বললাম ঘটনাটা, কিন্তু আপনাদের মধ্যে সেই সাড়াটা আমি দেখিনি, কেন জানি না। হয়তো আপনাদের নাও ভালো লাগতে পারে, হতেই পারে। কমেন্ট খুব কম পাচ্ছি, কেন আমি বুঝতে পারছি না। আর এদিকে একটু নিজেও ইরেগুলার হয়ে পড়েছি, এটা একদম সত্যি কথা। আসলে কি বলুন তো, সেই সংসারী মানুষ তো বিভিন্ন রকম প্রেশার চলে আসে, এমন প্রেশার না সেই ঘাড় গুজে থাকা বলে, সেরকম অবস্থা হয়ে যায়। তো যাই হোক, আজকে যে ঘটনাটি বলতে চলেছি, ঘটনাটি আমাকে পাঠিয়েছে সঞ্জয় আচার্য, আমার সেই ভাই। ওর অনেক ঘটনা আমি বলেছি। সিম্বা বলে একটি ঘটনা বলেছিলাম, একটি কুকুরের একটা ঘটনা, অনেক ও ঘটনা দিয়েছে, আপনাদের মাঝে শেয়ার করেছি। তো আজকে যে ঘটনাটি বলতে চলেছি, যে একজন মৃত মানুষের ভাবনাও যে মানুষকে বিপদে ফেলতে পারে, সেটা যদি জানা থাকতো বা জানা যেত, তাহলে হয়তো আজকে এই ঘটনাটার অবতারণাই মানে হতো না। তো বিশেষ করে যখন মানুষটার মৃত্যু হয়েছে। আজকে এরকমই সঞ্জয়ের এক বন্ধু, ওর নাম হচ্ছে অনিমেষ। অনিমেষের একটি ঘটনা আপনাদের বলতে চলেছি। ঘটনার শুরুর আগে ওর জুবানিতে কিছু ঘটনার মানে আগের ঘটনা কিছু শুনে নিন। এই যে ঘটনাগুলো অনিমেষের মনের ভাবনাটাকে মানে পুরো ভাবনাটাকেই সঞ্জয় আমাকে যেভাবে বলেছে, মানে ও পরপর সাজিয়ে নিয়ে আমাকে পাঠিয়েছে। আমি সেইভাবেই আপনাদেরকে জানাতে বা বলবার চেষ্টা করব, তাতে আপনাদের আমার মনে হয় বুঝতে কিছুটা সুবিধা হবে। তো চলুন ঘটনায় প্রবেশ করি। অনিমেষ যেটা বলেছে, আমি তো বললাম অনিমেষের জুবানিতেই কিছুটা বলছি। অনিমেষ যেটা বলেছে যে কিছু বন্ধুত্ব থাকে যেখানে এক অদ্ভুত সম্পর্কের বাঁধন থাকে, লিখে প্রকাশ করা সেটা মানে দুঃসাধ্য ব্যাপার। এক না জানা ভালো লাগার ফ্রিকোয়েন্সি কাজ করে কিন্তু সেখানে। তেমনভাবেই এই ফেসবুকেই বন্ধুত্ব গড়ে উঠেছিল এক দাদার সাথে। অনিমেষের এক দাদার সাথে ফেসবুকে বন্ধুত্ব গড়ে ওঠে, যেভাবে আপনাদের সাথে আমার বন্ধুত্ব ইউটিউবের মাধ্যমে গড়ে উঠেছে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গড়ে উঠেছে, ঠিক সেইভাবেই। ওনার নাম হচ্ছে বীরেন সামন্ত। বয়স আনুমানিক ওই 60-65 বছর হবে। অন্তত দীর্ঘদিন অনিমেষের সাথে এই যে ফেসবুকে একটা বন্ধুত্ব, তার দ্বারা বা প্রোফাইলে ছবি দেখে অনিমেষের এটা আইডিয়া করেছে অনিমেষ, যা তার মনে হয়েছে সেটাই সে বলছে। তখন ফেসবুক জুড়ে, মানে যে সময়কার কথা বলছি, এত ফেকের রমরমা ছিল না। এক বহুজাতিক ঔষধ কোম্পানিতে সাধারণ পোস্টে কর্মরত ছিলেন এই বীরেন্দা। তখন সোশ্যাল মিডিয়ায় খুব লেখালেখি করতো অনিমেষ, ভালো লাগতো। সপ্তাহে প্রায় 2-3টে লেখা থাকতোই বিভিন্ন বিষয়ের ওপর। বেশিরভাগ লেখায় সামাজিক জীবনের গল্প থাকতো, খেটে খাওয়া প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের সত্য কাহিনী থাকতো সেখানে। এই লেখাগুলো নেট পাড়ার মানুষেরা বেশ পছন্দ করতেন, ভালোবাসা দিতেন। লেখার নিচে নানা প্রকার আন্তরিক মন্তব্যে সমৃদ্ধ করতেন অনেককেই। তার মানে যেগুলো কমেন্ট সেকশনে যে আর কি মন্তব্যগুলো আসে, যে আমি এই যে আজকে ভিডিওটি পোস্ট করব, এরপরে আপনারা যে কমেন্ট করবেন, যেমন করেন সেইটার কথাই বলছে। এর মধ্যে কিছু মানুষ ছিল যারা নিয়মিতভাবে লেখায় মন্তব্য করতেন। এটা তো হয় যে অনেক মানুষ আমার ভিডিওতেও আছেন যারা নিয়মিত কিন্তু তারা ভিডিওগুলো দেখেন এবং মন্তব্য করেন। তাদের মন্তব্য নিজের মানে আন্তরিক মনে হতো একরকম। তা এক্ষেত্রে আমারও তাই মনে হয়, যে আমি বলি না আপনাদেরকে যে কারো কমেন্ট দেখতে না পেলে মনে হচ্ছে এই মানুষটা তো ডেলি কমেন্ট করে, কেন কমেন্ট পাচ্ছি না। হ্যাঁ, এটা মনে হয় তো আমারও, তো সেরকম অনিমেষেরও মনে হতো।
ওনারা নিজেদের মূল্যবান মতামত দিতেন। ওনাদের এই সুন্দর সুন্দর মন্তব্যের জন্য নিজের লেখাটাকে যেন আরও ভালোবাসতে ইচ্ছা করত, নিজের লেখাটাকে যেন এক সম্মান পেয়েছে লেখাটা, এটা বলেই মনে হতো। স্বাভাবিকভাবেই এমন ভালো মানুষের সঙ্গে একটা বিনি সুতোর বাঁধন তৈরি হয়ে গিয়েছিল। সেটাই তো হয়, বলুন না, সোশ্যাল মিডিয়ায় তো তাই হয়। আমরা কে কোথায় থাকি, কে কি করি, সবার দিনগুলো কিভাবে কাটে আমরা কেউ জানি না, কিন্তু একটা অদৃশ্য বিনিসুতোর বন্ধন যেন আমাদের সকলের সাথে সকলের তৈরি হয়ে যায়। এমনভাবেই বেশ একটা আত্মিক যোগাযোগ ঘটে গিয়েছিল বীরেন দার সাথে। ওই যে বীরেন সামন্ত বললাম, বীরেন দার সাথে এতদিনের সম্পর্কের কারণে অনেক সময় ওনার ব্যক্তিগত সুখ দুঃখের কথাও মেসেঞ্জারে বলতেন আমাকে। এমনও হয়েছে কোনো সমস্যার কথা বলেছেন তিনি ওপার থেকে মেসেঞ্জারে, আমি তার নিজের মতো করে ব্যাখ্যা খুঁজে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তিনি খুবই খুশি হতেন আমার সাথে মেসেঞ্জারে কথা বলে, শান্তি পেতেন। একটা কথা প্রায়শই লিখতেন মেসেজে তিনি, উফ, তোমার সাথে কথা বললে মনটা বড্ড হালকা হয়ে যায় অনিমেষ, মনে হয় বড় একটা অঘটন তোমার জন্য ঘটতে গিয়েও ঘটলো না, তুমি আমায় সামলে নিলে তোমার কথা দিয়ে, তোমায় বড্ড আপন বলে মনে হয়। আপনারা বললে বিশ্বাস করবেন না, এই ঘটনাটার সাথে আমি নিজেকেও অনেকটা রিলেট করতে পারছি। আমার এমন কিছু কিন্তু এই ইউটিউবে আসার পর এমন কিছু বন্ধু বা বান্ধবী বলুন, বা তারা আমার দাদা দিদি বা ছোট ছেলে মেয়ের মতো আমারও কিন্তু আছে, যারা কিন্তু মাঝে মধ্যে আমাকে ফোন করে। আমি একটু ফোন করার ব্যাপারে আমার একটু গাফিলতি আছে, কিন্তু তারা ফোন করে, কেউ আন্টি, কেউ কাকিমা, হ্যাঁ, কেউ সোফিয়া কেমন আছো, এই যে বলেন না, মানে যেদিনকে কারো একটা ফোন আসে তারপরে মনে হয় 2-3 দিন ভীষণ ফুরফুরে কাটে, খালি ওই কথাটা মনে হয় যে দিদি আমাকে এই কথাটা বলছিলেন। তো এইরকমই তো। কিন্তু অবাক ব্যাপার যেটা, আমাদের এই বন্ধুত্ব অর্থাৎ অনিমেষ বলছে এই নেট মাধ্যমে গড়ে উঠলেও কেউ কারো ফোন নম্বর শেয়ার করিনি কখনো, আসলে সেটার কথা মনেও হয়নি কখনো। যেটুকু কথা হতো ওই মেসেঞ্জারেই হতো, তবু এক বিনি সুতোর বাঁধন যেন গিঁট বেঁধে রয়েছিল ওনার সাথে, এই বীরেনবাবুর সাথে। উনি একাই থাকতেন নাগের বাজারের ছোট্ট এক কামরার একটা ফ্ল্যাটে। মিসেস মারা গিয়েছেন প্রায় বছর 20 আগে দুরারোগ্য ক্যান্সারে। তারপর থেকে এক মেয়েকে নিজেই মানুষ করেছেন কোলে পিঠে করে। দেখতে দেখতে মেয়ে একসময় বড় হলো, পড়াশোনার পাঠ সাঙ্গ হলো, প্রায় সাথে সাথেই সল্টলেকের এক আইটি কোম্পানিতে কাজ পেয়ে গেল মেয়ে পিয়ালি। আচ্ছা, সেখানেই এক ছেলের সাথে ভাব ভালোবাসা হয়, যেটা হয় আর কি, তার নাম আকাশ। পরে দুই তরফের পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়ে যায়। বিয়ের পর জামাই আকাশ বিদেশে একটা ভালো কাজের অফার পেয়ে চলে যায়, সাথে মেয়েও যায়। এখানকার জব রিজাইন করে তারপর থেকে পুরোপুরি একা থাকতে শুরু করেন বীরেনদা। কিন্তু বছর 2 পর থেকে মেয়ে জামাই নাকি সেভাবে আর কোনো খোঁজ খবর রাখতো না, যেটা হয়। সেটাতে একটা অবসাদ তৈরি হয়ে যায় বীরেনদার মধ্যে। সে বিষয়ে একটা তীব্র মনোকষ্ট, একাকিত্বে ভুগছিলেন তিনি। আর বিয়ের বছর 2-এর মধ্যেই এই সব ঘটনা ঘটে যায়। ভাবতে পারেন, নিজের তো সন্তান, হ্যাঁ, 2 বছরের মধ্যে কিভাবে, যেখানে মা নেই তার, বৃদ্ধ বাবাটাকে ভুলে গেল, যেটা এখন খুব মানে স্বাভাবিক চিত্র হয়ে গেছে। মেয়ে জামাইয়ের এই দূরে চলে যাওয়াতে আর আলগা আলগা থাকাতে বেশ মনমরা ছিলেন তিনি। বহুবার মেসেঞ্জারে সে কথা জানিয়েও ছিলেন অনিমেষকে বীরেনদা। এমনই অনেক টুকরো টুকরো ব্যক্তিগত সুখ দুঃখের কথা বলতেন অনিমেষকে। স্ত্রী বিয়োগের পর তিনি নিজেকে অনেক কষ্টে সামলেছিলেন, সেটাও বলেছিলেন অনিমেষকে। আর অনিমেষও কিন্তু সমানে চেষ্টা করত ওনার বেদনায় প্রলেপ লাগাতে, বোঝাতে। এর মধ্যে নানাবিধ ব্যাধিও গ্রাস করতে শুরু করেছিল বীরেনদাকে।
মাঝখানে কিছু ব্যক্তিগত কারণে অনিমেষ সোশ্যাল মিডিয়ায় লেখা খুব কম করে দিল। আর্থিক অবস্থার অবনতি হতে শুরু করে। তখন ওর পক্ষে খুব একটা আর খোঁজখবর নেওয়া হতো না নেট পাড়ার বন্ধুদের। এমন সময় ফেসবুকের আরেক দাদা একদিন মেসেঞ্জারে নক করে অনিমেষকে। ওনার নাম শম্ভু দাস। তো অনিমেষ ওনাকে শম্ভুদা বলে ডাকতেন। এই দাদাও কিন্তু খুব মন্তব্য করতেন অনিমেষের লেখায়। এই মন্তব্য করতে করতেই শম্ভুদার সাথে বীরেন্দার একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছিল। হয় না যে ধরুন আমার যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে ধরুন কেউ একটা খারাপ মন্তব্য করেছে, দেখবেন দু একজন কিন্তু ঝাঁপিয়ে পড়ে চলে আসেন। এই মনস্ক দুজন বন্ধুর মধ্যে বন্ধুত্ব হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। সেরমভাবেই বীরেন্দার সাথে কিন্তু শম্ভুদার বন্ধুত্ব হয়ে গিয়েছিল। যেহেতু দুজন প্রায় সমবয়সী ছিলেন এবং কয়েকটা পাড়া পরেই কিন্তু দুজনে থাকতেন, দুটো পাড়া আগে হয়তো একজনের বাড়ি, দুটো পাড়া পরে আরেকজনের বাড়ি, তাই বন্ধুত্ব বেশ ভালো ছিল দুজনের মধ্যে। কিন্তু এই বন্ধুত্ব কেবলমাত্র ফেসবুক আর মেসেঞ্জারের মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে অন্তত অনিমেষের মনে হয়েছে। তো এমনই এক লেখার ভাটার সময়, মানে অনিমেষ তো আর লেখা সেভাবে দিতে পারছে না, শম্ভুদা মেসেঞ্জারে জানতে চাইলেন বীরেন্দার সম্পর্কে। ইতিমধ্যে কিন্তু অনিমেষ তো লেখা কমিয়ে দিয়েছে, কিন্তু অনিমেষের লেখায় কিন্তু যেটুকু যা লিখেছে তাতে কিন্তু বীরেন্দার কোনো মন্তব্য করছেন না। তো আর লেখা কমিয়েও দিয়েছে তখন ফেসবুকে অনিমেষ। খুবই অনিয়মিত যাতায়াত তখন সোশ্যাল মিডিয়াতে। ওই তো আমারও দেখুন না, একটু ইরেগুলার বললাম না, হয়ে পড়েছি। একদিন হঠাৎই এক পুরনো লেখার কমেন্ট সেকশানে এসে শম্ভুদা বীরেন্দার কথা কিন্তু জানতে চাইলেন। আমিও বেশ কয়েকবার মেসেঞ্জারে নক করেছিলাম বীরেন্দাকে, মানে আমিও বলতে এখানে আমি অনিমেষের কথা বলছি, কিন্তু কোনো উত্তর কিন্তু ও পায়নি। দীর্ঘদিন বহু চেষ্টার পরও কোনো সাড়া শব্দ ও বীরেন্দার কাছ থেকে কিন্তু পায়নি, সে কথাই ও জানায় শম্ভুদাকে। এই ঘটনা ঘটে গেছে প্রায় মাস 6 হলো। এরপরেই সেই মর্মান্তিক খবরটা পেলাম, যেটা আপাদমস্তক নাড়িয়ে দিল অনিমেষকে, হিলিয়ে দিল বলা চলে। খবরটা ও পেল কিন্তু ফেসবুকের মাধ্যমে। শম্ভুদাই খবরটা দিলেন। উনি অন্য কোনো এক সোর্স মারফত জানতে পেরেছেন যে বীরেন্দা আত্মঘাতী হয়েছেন গলায় ফাঁস লাগিয়ে। বীরেন্দাও নাকি অনিমেষের খুব খোঁজ করেছিল। তার আগের ফেসবুক আইডিটা, মানে বীরেন্দার আগের ফেসবুক আইডিটা নষ্ট হয়ে যাওয়ায় যোগাযোগ হচ্ছিল না অনিমেষের সাথে। বীরেন্দার পরিচিত মহলে নাকি জানিয়েও রেখেছিলেন যদি কেউ অনিমেষের খোঁজ তাকে দিতে পারেন তবে খুব উপকার হয়। আসলে মনে হয় তিনি যেহেতু অতটা টেকনোলজিতে সড়গড় ছিলেন না, তাই বহু চেষ্টা করেও অনিমেষের নাগাল পাননি। খবরটা শুনে অনিমেষ মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে পড়েছিল, মুষড়ে পড়েছিল, বিমর্ষ হয়ে গিয়েছিল। খুব মনের মধ্যে এক আজব ব্যথায় ভরে গিয়েছিল। আকাশ ভেঙে পড়ল যেন, কারণ বীরেন্দাকে তো অসম্ভব ভালোবাসত অনিমেষ। কেবলই মনে হতে লাগলো একটিবার যদি অন্তত মৃত্যুর আগে বীরেন্দার সাথে কথা বলতে পারত, তবে হয়তো এই অঘটনটাই ঘটতো না। ওনার মনের কথা যদি সামান্য কিছুও জানতে পারত অনিমেষ, হদিশ পেত ব্যথার কারণের, তবে হয়তো বীরেন্দাকে বুঝিয়ে একটা রাস্তায় আনা যেত। ওনার মনের খবর জেনে কিছু একটা উপায় বের করা যেত হয়তো। এই চরম সিদ্ধান্ত তিনি নিতেন না তখন। খুব খুব একবার বীরেন্দাকে দেখতে ইচ্ছা করছে, ওনার সাথে কথা বলতে ইচ্ছা করছে।
ওনার মনের কোন কষ্ট থেকে এই কঠোর সিদ্ধান্ত নিলেন সেটা জানতে ইচ্ছা করছে। কেন জানি না, উতাল পাতাল হচ্ছে মনের অন্দরটা, বড্ড বেসামাল লাগছে। একটিবার প্লিজ, একটিবার ফিরে এসো বীরেন্দা, একটিবার দেখা করতে চাই তোমার সাথে, মুখোমুখি বসতে চাই, কিছু কথা বলতে চাই। এই কথাটি খুব বলতে ইচ্ছা করছে বীরেন্দাকে, কিন্তু হায়, যে যায় সে তো আর ফিরে আসে না, চিরতরে ওই অন্ধকারের কোনো এক অচিন ঠিকানায় মিলিয়ে যায়, নিরুদ্দেশের যাত্রী হয়ে যায় আজীবন। আজকাল অনিমেষের খুব মৃত মানুষদের কথা মনে আসে। সুজয়ের টিভিতে মৃত্যু, বড়দার সুইসাইড, অবনী জ্যাঠার সেই পুজোর দশমীতে চলে যাওয়া ঘুমের ওষুধ খেয়ে, দাদুর ঘুমের মধ্যেই পৃথিবী ছাড়ার কথা, দিদা, মামা, অনিতা পিসির মৃত্যু, বন্ধু কার্তিকের দুর্ঘটনায় প্রাণ চলে যাওয়া বিয়ের 2-1 বছরের মধ্যেই, পাড়ায় নতুন আসা প্রদীপদার নিজের গায়ে কেরোসিন তেল লাগিয়ে আত্মহনন ইত্যাদি ইত্যাদি। আরও কত মৃত্যুর কথা নিমেষে মনের অন্দরে তোলপাড় শুরু করে দেয়। তখন শুধু কান্না পায়, বুকে যন্ত্রণা হয় একটা। দেখবেন যখন একটা অন্যরকম মৃত্যুর কথা কানে আসে না, তখন দেখবেন মনের অন্দরে সত্যিই কিন্তু একটা তালগোল পাকিয়ে যায় যেন। তখন যেন এই ধরনের ঘটনা যতগুলো মনে পড়ে সব যেন মনে এসে ভিড় করে জমে। অথচ একজন বৃদ্ধ কি বৃদ্ধা বা একজন মানুষ যে পরিণত বয়সে মারা গেছে, তার মৃত্যুর খবরে কিন্তু এই তোলপাড় হয় না মনের মধ্যে। স্বপ্নে নয়, জাগরণেও নয়, ঘুমের একটা মাঝামাঝি অবস্থায় এই চলে যাওয়া মানুষগুলো ভাবনায় ভিড় করে। কোনো এক অজানা মাধ্যম থেকে যেন কিছু বলতে চায় তারা, ভয় দেখায় না, কিন্তু একটা শিহরণ কাজ করে তখন বুকের ভেতর। হৃৎপিণ্ডটা বড্ড জোরে ওঠানামা করে তখন, গলা শুকিয়ে আসে, কথা বলতে গিয়েও আটকে যায় কথা, কি যেন চেপে ধরে রাখে পুরো শরীরটাকে। বোধ সব এলোমেলো হয়ে যায় তখন, মাথার ভিতর শূন্য লাগে ভারী, চোখের পাতা জড়িয়ে আসে খালি। বারে বারে কারা যেন নক্ষত্র লোক থেকে এসে নাড়িয়ে দিয়ে যায় সময় অসময়, বলে মনে আছে তো আমায়। অনিমেষ ভোলে না, ভুলতে পারে না, মাথা ঘোরে, বমি আসে, মাটি দুলতে থাকে, কারা কারা যেন কানে কানে অবিরাম ফিসফিসিয়ে চলে। কি যেন মনে করাতে আসে ওরা, বুঝতে পারে না সে। বেহালায় ওদের পুরনো বাড়িটার কথা মনে পড়ে খুব আজকাল অনিমেষের। বাড়ির পাশের জামরুল গাছ ঘেঁষা ইলেকট্রিকের তারে সন্ধ্যা হলেই কাকটা বসে থাকতো একা। ক্রমে অন্ধকার গাঢ় হতো, আধা শহর হয়ে ওঠা জঙ্গলে আলো নিত্য ধীরে ধীরে। সারাদিনের কোলাহলগুলো ঘুমিয়ে পড়তো চাদর বিছিয়ে, কাকটা তখনও নড়তো না সেখান থেকে। অন্ধকারে কালোর সাথে মিশে যেত ক্রমে। সবাই যেন গুটি গুটি পায়ে জানান দিতে যেত, আছি আছি আছি। মে মাসের তীব্র গরম, প্রায় মে মাস শেষের পথে। দিনটা রোববার, সকাল থেকে আকাশটা মেঘলা, মনে হচ্ছে বৃষ্টি আজ হবেই। খবরে অবশ্য বলে দিয়েছে যে ইতিমধ্যে কেরালায় বর্ষা ঢুকে গিয়েছে, আর সেই বর্ষা কিন্তু কিছুদিনের মধ্যে পশ্চিমবঙ্গেও প্রবেশ করবে। অনিমেষের সকাল থেকে মনটা খুবই খারাপ, বিশেষ করে মেঘলা দিনে বিনা কারণেই কেন জানি না মাথাটা চাপ হয়ে আছে ওর। বছর 5 আগে বাবা গত হয়েছেন, মা গত হয়েছেন আগের বছরে, তারপর থেকে একা অনিমেষ। আগে ওরা থাকতো বেহালায়, সেখান থেকে মুকুন্দপুরে একটা 2 কামরার ফ্ল্যাট কিনে চলে আসে। আসলে এখান থেকে ওর অফিস খুব সামনে হয়, হেঁটে মিনিট 5 মধ্যেই শহরের এক নাম করা প্রাইভেট হাসপাতাল, সেখানেই বিল্ডিং সেকশনে কাজ করে অনিমেষ। বাবা মা বেঁচে থাকতে
বুঝতে পারলেন? একটা গঙ্গার ধারে ওরা বেড়াতে যেত, সেখানে একটা মন্দির ছিল, সেখান থেকে ওরা প্রসাদ খেত, তারপর গঙ্গার ধারে কিছুক্ষণ বসে থাকতো নিরিবিলিতে, তারপর বাড়ি ফিরত। কখনো বিকেলের দিকেও চলে যেত কিন্তু ওই গঙ্গার ধারে। সন্ধ্যায় গঙ্গার ঘাটে সময় কাটতো, বেশ বেশ লাগতো সন্ধ্যার অন্ধকারে গঙ্গাকে দেখতে। আচ্ছা, সেখানে একটা গঙ্গার ওপর আলো আঁধারি পরিবেশ, মাঝিদের কর্মব্যস্ততা, মাঝ গঙ্গায় নৌকা চলা, নীরবতা, জলের মায়াবী শব্দ, ঠান্ডা বাতাসের ছোঁয়া, তারপর সেই যে মন্দির, সেখানে কাঁসর ঘণ্টা বাজত। আবার সেখান থেকে একটা রেল স্টেশন দেখা যেত, সেখানে রেলের হর্নও শোনা যেত। একটা আলাদা রকম কিন্তু ভালোবাসা বা ভালো লাগা তৈরি হতো। তারপর তো বাবা মা গত হয়ে গেলেন, প্রায় বছর খানেকের মতো হলো। তারপর থেকে আর ওদিকটায় কিন্তু অনিমেষের খুব একটা যাওয়া হয়নি। তো বিকেলের দিকে বৃষ্টিটা ধরেছে দেখে বাড়িতেও মন বসছে না, আলমারি থেকে সাদা পাঞ্জাবিটা নামিয়ে জিন্সের উপর চাপিয়ে সোজা চলে এলো বাস স্ট্যান্ডে। সেখান থেকে বাস ধরে কিছুক্ষণের মধ্যে ওই বর্ষার তো ভ্রুকুটি চলছেই, স্বাভাবিকভাবে লোকজনও কম। তারপরে হঠাৎ করে ওই বাসে উঠে মনে হলো যে যাই, সেই গঙ্গার ধারটায় যাই, অনেক দিন আসাও হয় না, একটু সময় কাটিয়ে আসবো। মনটাও ভালো না খুব একটা। সন্ধ্যা ওই 7:30 প্রায়। আচ্ছা, একটা দুটো কুকুর আর কি অলসভাবে গঙ্গার ধারে মানে ঘাটে শুয়ে রয়েছে। একটু মানে চোখ পড়লেই, মানে ভালো করে তাকালেই সেই রেল লাইন বা রেল স্টেশনটা দেখা যাচ্ছে। তো যাই হোক, সেটা ক্রস করে এসে গঙ্গার ধারে ঘাটের কাছে ওই সেই মন্দিরটা বললাম, মন্দিরটা সেদিনকে বন্ধ ছিল। দুটো সিঁড়ি দিয়ে নেমে এসে চাতালটা যেটা, সেখানে অনিমেষ বসলো। আকাশ কিছুটা পরিষ্কার হয়েছে, বৃষ্টি হয়তো হবে না আর, কিছুক্ষণ ওখানে কাটিয়ে তারপর বেরিয়ে যাবে, এটা একটা পরিকল্পনা। কারণ এই সব সময় যেখানে বর্ষা ঢুকছে প্রায়, সেই সময় তো আকাশের অবস্থাটা অতটা অনুমান করা যায় না। তো পেছন থেকে লক্ষ্য করছে সেই রেল স্টেশনে একটা রেলগাড়ি হর্ন দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো বসে বসে কিন্তু বেশ কিছুটা দূরে সেই রেল স্টেশনটা মোটামুটি চোখে পড়ে যে গাড়ি যাচ্ছে, বা সেখানে কামরাগুলো লক্ষ্য করলে বোঝা যায়। কত কিছুই যে ভিড় করে আসতে থাকে মনের মধ্যে, সেই বাবা মাকে নিয়ে সেখানে আসা, তাদের সাথে গল্প করা। এক বাদাম ভাজাওয়ালা আসতেন তখন সন্ধ্যায়, তার কাছে বেশ কয়েকবার বাদাম কিনে খাওয়া। তারপর সেই ট্রেন লাইনটা যেটা, সেখান দিয়ে ট্রেন যেত, হ্যাঁ, সেগুলো দেখা। চায়ের দোকান একটা ছিল, সেখানে 3 জনে মিলে চা খাওয়া। তারপরে একটু হেঁটে সেই স্ট্যান্ড থেকে বাস ধরা, এবং সেখানে একটা লজেন্সওয়ালা উঠতো, সেই লজেন্স কাকুর কাছ থেকে লজেন্স চুষতে বাড়ি ফেরা। সেগুলো সমস্ত মানে হাজারো এলোমেলো স্মৃতি ভিড় করে আসতে লাগে। তা দেখুন, যখন সন্তান একা হয়ে যায়, বাবা মার সাথে কাটানো স্মৃতিগুলোই তো তখন ভিড় করে আসে, এটা তো খুবই স্বাভাবিক। তা প্রায় ফাঁকা সেই সময় ঘাটটা। 3-4টে সিঁড়ি পর একটা মাঝবয়সী লোক বসে রয়েছে। মিনিট 10 পর একটা বিড়ি ফুঁকতে ফুঁকতে ওই ট্রেন লাইন বা ট্রেন স্টেশনের ওই দিক থেকে ডান দিকে উনি হেঁটে চলে গেল কোথায়, মানে যে বসেছিল। একজন বৃদ্ধ লোক স্নানে নেমেছেন সেই সন্ধেবেলা। তিনি স্নান সেরে পৈতেটা ডান হাতে ধরে গায়ত্রী মন্ত্র পড়তে পড়তে চলে গেলেন ভেজা গায়ে। এগুলো বসে বসে দেখছে, হয়তো সামনেই থাকেন। বাঁ দিকের চাতালটায় একটা তরুণী বসে আছেন। তারা উঠে চলে গেল কিছুক্ষণ আগে। যেতে যেতে মেয়েটা ছেলেটার হাত ধরে অঝোরে কাঁদতে লাগলো। কে বলতে পারে সেদিন হয়তো তাদের শেষ দেখা ছিল। অনিমেষের ঠিক পেছনে সিমেন্টের চাতালটাতে 3টে কুকুর গুটিসুটি মেরে শুয়ে রয়েছে।
সাথে একটা বাচ্চা কুকুর। ফুটখানেক দূরত্বে একটা কালো বেড়াল তার দিকে তাকিয়ে রয়েছে রাগান্বিত চোখে। ঘাটে একটা লাইট জ্বলছে, সেটা খালি না ব্লিঙ্ক করছে, জ্বলছে নিচ্ছে। একটু দূরে একটা লঞ্চ সাইরেন বাজিয়ে বেরিয়ে গেল। হঠাৎই অনিমেষের মনে হলো পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। ঘাড়ে নিঃশ্বাস পড়ছে, মন দিয়ে শুনুন। কিন্তু ঘাড় ঘুরিয়ে দেখলো কেউ কোথাও নেই। সামনের গঙ্গার অন্ধকার পেরিয়ে দূরের মায়াবী আলো দু চোখ ভরে দেখছে সে। ব্যাপারটা কতটা পাত্তা করেনি। কলেজের ভালোবাসার সাথী প্রিয়াকে খুব মনে পড়ছে। প্রিয়া তাকে ঠকিয়েছে, সে জানে, তবুও কেন যেন তার মুখটা মনে চলে আসছে এই গঙ্গা কিনারায়। প্রিয়াকে নাকি তার শ্বশুরবাড়ির লোকেরা পণের টাকার জন্য মেরে ফেলেছিল। বিয়ে হয়েছিল এলাহাবাদে। তাও সে ঘটনা ঘটে গিয়েছে বছর 3 আগে। আজ হঠাৎই এসব এলোমেলো ভাবনা কেন দুলিয়ে দিয়ে যাচ্ছে অনিমেষকে সে জানে না। বিভিন্ন বিগত জিনিস আজ মনে ভাবাচ্ছে তাকে, সাথে ভাবাচ্ছে নানা প্রকারের মৃত্যুর রূপ। এই যে কত শত শত মানুষ রোজ মারা যাচ্ছে, তারা কি চিরতরে চলে যাচ্ছে তাদের প্রিয়জনকে ছেড়ে, নাকি কখনো ফিরে আসে একটিবার অন্তত দেখতে কেমন আছে তাদের আপনজনেরা? অনিমেষ উঠতে যাবে, অনেকক্ষণ হয়ে গেছে, এবার উঠতে যাবে। কিন্তু উঠতে গিয়েও কিসের যেন একটা বাধা সে অনুভব করে। মনে হচ্ছে সোয়েটার, জ্যাকেট বা ওই জাতীয় ভারী কিছু গায়ে চাপিয়ে স্নান সেরে উঠলে পর গাটা যেরকম ভারী ভারী লাগে, ঠিক তেমন ভার হয়ে উঠল ওর শরীরটা। চোখের সামনে একটা ফাঁসির দড়ি ঝুলতে দেখছে সে কয়েক পলক মাত্র, তারপরেই ভ্যানিশ। পর মুহূর্তেই সেই দড়ি যেন তার গলায় আষ্টে পিষ্টে জড়িয়ে বসছে। দম বন্ধ হয়ে আসছে, পা দুটো বেঁকে যাচ্ছে দুদিকে, জিভ বের হয়ে যাচ্ছে মুখের ভেতর থেকে, ঘাটটা মাটিতে কে যেন পুঁতে দিতে চাইছে জোরে চেপে। পেছনে এবার একটু জোর করেই ঘাড় ঘুরিয়েছে সে। দেখে একটা ট্রেন সেটা লাইনের ওপর দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণের ভাবনাগুলো একেবারেই অমূলক, কোথাও কিচ্ছুটি নেই। ট্রেনটা দাঁড়িয়ে, তার সামনে দাঁড়িয়ে থাকা কামরাটা পুরো ফাঁকা, কিন্তু কিছু ছায়ামূর্তি যেন এদিক ওদিক করছে সেখানে। একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে, তার একটা কম্পার্টমেন্ট যেটা ওর মোটামুটি সামনে, সেখানে কিছু অদৃশ্য কিছু ছায়ামূর্তি যেন এদিক ওদিক করছে। চোখ কচলে আবার ভালো করে দেখলো সে, সত্যিই কিন্তু অন্ধকারে কিছু ছায়ামূর্তি ঘোরাঘুরি করছে কামরা জুড়ে। চোখ বিস্ফারিত হয়ে দেখছে, তার মানে চোখ বিস্ফারিত করে তারা কিন্তু দেখছে ওর দিকে। কিন্তু এখানে তো এমন হওয়ার কথা না। শরীর কি খারাপ হলো তবে? লোকাল ট্রেনের যে অংশটা তার সামনে দাঁড়িয়ে আছে সেটা তো ফাঁকাই। তবে ওগুলো কি? একটা নিভু নিভু আলো জ্বলছে কামরাটাতে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমাদের বয়সী যারা আছেন বা আমাদের থেকে বয়সে বড় যারা রয়েছেন, লক্ষ্য করবেন আমাদের ছোটোবেলাতে আমরা দেখেছি মাঝে মধ্যে কোনো ট্রেনে উঠে এদিক থেকে ওদিক যাচ্ছি, আলো যখন নিভে যেত, সেই যে একটা পরিবেশ কম্পার্টমেন্টের, মুহূর্তে আলো জ্বলছে, লোকজনকে দেখতে পাচ্ছি, যখন আলোটা দুম করে নিভে যেত একটা গা ছমছমে মানে পরিবেশ কিন্তু তৈরি হয়ে যেত। বিভিন্ন জনের যদিও গলার আওয়াজ পাওয়া যেত, কিন্তু একটা গা ছমছমে পরিবেশ যেন তৈরি হয়ে যেত। তো ওখানেও তাই হচ্ছে, একটা নিভু নিভু আলো জ্বলছে কামরাটাতে, কিন্তু কিছুই ঠাউর হচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। এবারে অনিমেষ কি দেখলো দেখুন। ট্রেনের দরজার সামনে যেন তার চেনা জানা সব মৃত মানুষগুলো উকি দিয়ে দেখছে তাকে।
কারো সারা শরীর রক্ত মাখা, কারো গা থেকে আগুনের গ্রাসে ঝলসে পড়া চামড়া ঝুলছে, কারো মাথাটাই নেই, শুধু শরীরটা দাঁড়িয়ে আছে, কারো বুকের মাঝে ধারালো ছুরিটা এফোর ওপর হয়ে রয়েছে। তারা সবাই ডাকছে তাকে, আর একদম ওপরের লোহার হাতলের রড থেকে একটা মোটা দড়ি ঝুলছে, সেটাতে মাঝবয়সী এক ভদ্রলোকের দেহ ঝুলছে। চোখ ঠিকরে বেরিয়ে আছে তার, গলাটা একদিকে হেলে রয়েছে, হাত দুটো ঝুলে রয়েছে নিচের দিকে। কখনো হঠাৎই মাথাটা তুলে বীভৎস দৃষ্টিতে তাকিয়ে আছে, আবার পর মুহূর্তেই ঝুঁকে আছে মাথাটা। আরে এ তো বীরেন্দা। হ্যাঁ, কোনো ভুল নেই। ফেসবুকের প্রোফাইলের সেই চেকচেক জামাটা, মাথায় সেই কাঁচা পাকা চুল, সাদা প্যান্ট, উফ কি বীভৎস লাগছে। সে দৃশ্য সহ্য করা যাচ্ছে না। বীরেন্দা এবার যেন সোজা হয়ে দাঁড়ালেন ট্রেনের লোহার মেঝেটাতে। সামনে ঝুলছে ফাঁসের দড়িটা। দুহাত নেড়ে অনিমেষকে ডাকতে থাকলেন। সে ডাক নিঃসন্দেহে পরপারের ডাক, না ফেরার ডাক, শেষের ডাক। দমকা শীতল বাতাস আসতে শুরু করলো ট্রেনের কামরা থেকে। নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছে না অনিমেষ। মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে তার, হাত পা অসাড় হয়ে গিয়েছে, চোখের দৃষ্টি হারিয়ে যাচ্ছে প্রায়। এরই মাঝে চোখ খুলতে চেষ্টা করলো শেষবার। দেখলো সে গলার দড়ি নিজেই খুলল বীরেন্দা। নিচে নেমে আসলো যেন হাওয়ায় ভেসে। সামনে এই পরনে সেই চিরপরিচিত শার্ট প্যান্ট, কিন্তু গলাটা সামনের দিকে অনেকটা ঝুলে পড়েছে। চোখ বিস্ফারিত লাল কটকটে, চোখের মণি দুটো যেন উল্টে গিয়েছে। এলোমেলো চুল, শরীরে এক চিমটেও মাংস নেই, হাড়গুলো রয়েছে কেবল। সামনে এসে বসলো মুখোমুখি। আর তাকাতে পারছে না অনিমেষ। নিজের হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস পড়ছে না, পা দুটো জমে গিয়েছে, ঘাড় পড়ে যাচ্ছে নিচে। বীরেন্দা পিঠে হাত রাখলেন, বললেন, পারলাম না অনিমেষ, পারলাম না নিজেকে বোঝাতে। আমি নিজের শরীরে তীব্র যন্ত্রণার কাছে হার মানলাম। মেয়ে জামাইকে কতবার জানালাম, তারা আসলো না, এড়িয়ে গেল। এমনকি একটা নাতি হয়েছে আমার, জানো, সেই কথাটাও পর্যন্ত জানায়নি এই বৃদ্ধকে। কি করতে বাকি রেখেছিলাম আমি ওদের জন্য? কি এমন দোষ করলাম? হয়তো বুড়ো বাপটাকে শেষ বয়সে বোঝা ভেবে নিয়েছিল আমার মেয়ে জামাই, যাদের নিয়ে বাকি জীবনটা ছিল আমার, যাদের জন্য বেঁচে থাকার একটা মানে ছিল আমার, তারাই যখন অস্বীকার করে তখন কি লাভ বেঁচে থেকে অনিমেষ? অনিমেষ এসবের আর উত্তর দেওয়ার জায়গায় ছিল না তখন। স্বাভাবিক ব্যাপার, নিজের বোধ বুদ্ধি লোপ পেয়েছে। ততক্ষণে সে বুঝতে পারছে ধীরে ধীরে শরীর যেন স্বাদ ছাড়ছে তার। সে কথা সব শুনছে, কিন্তু নিজেকে মৃত অবস্থায় উপলব্ধি করছে অনিমেষ। কোনো অভিব্যক্তি নেই তার, একটা জড় পদার্থে পরিণত হয়েছে সে। এইবার অনিমেষের হাত দুটো ধরে টানতে লাগলো বীরেন্দা। বলল, উফ, তোমার সাথে কথা বললে মনটা বড্ড হালকা হয়ে যায় অনিমেষ। যেমন আগে বলতেন, মনে হয় বড় কিছু একটা অঘটন তোমার জন্যই হয়তো এখনো আটকে যাবে। তুমি আমায় সামলে নেবে তোমার কথা দিয়ে, তোমার সাথ দিয়ে। তুমি এসো অনিমেষ, তুমি এসো আমার সাথে, চলো ওই ওপারে, চলো একসাথে যাই আমরা। কি হচ্ছে এসব বুঝতে পারে না অনিমেষ। সে তখন এক আলাদা জগতের জীব। তার বেহুশ শরীরটা খুব ভোরে সামনে ওই মন্দিরের সামনে যে পুরোহিত, মন্দিরের যে পুরোহিত, সে উদ্ধার করেন গঙ্গার ঘাট থেকে। এরপর থানা, পুলিশ, হাসপাতাল চলে। সময়ের নিয়মে একদিন স্বাভাবিক হয়ে যায় সব। মাস তিনেক পর নাকি অফিসও জয়েন করেছিল অনিমেষ। এরপর আসলো সেই অন্তিম মুহূর্ত, যেন এটা হওয়ারই ছিল, নির্ধারিত ছিল, শুধুমাত্র সময়ের অপেক্ষা।
এক রাত্রে অনিমেষের পাশের ফ্ল্যাটের বাসিন্দারা খবর দেয় লোকাল থানায়। গত সপ্তাহ খানেক অনিমেষ নাকি ফ্ল্যাট থেকে বাইরে বের হয়নি। মাঝে মাঝে বিশ্রী কান্না, কখনো চিৎকার, কখনো জিনিসপত্র ভাঙার শব্দ, কখনো বা তীব্র হাসির শব্দ শোনা যাচ্ছে তার ফ্ল্যাট থেকে। পুলিশ দরজা ভেঙে ঘরে ঢুকলো। ফ্ল্যাটে ঢুকে দেখা যায় ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙা, সামনে কয়েকদিনের পচা বাসি দুর্গন্ধযুক্ত খাবার পড়ে রয়েছে, সেগুলোই গোগ্রাসে খাচ্ছে সে। গায়ের জামায় পুরনো রক্তের দাগ, বেডরুমের সিলিংয়ের সাথে একটা মোটা দড়ি ঝুলে রয়েছে, সেই দড়িটাতে একটা পুতুলকে ফাঁস দিয়ে ঝোলানো হয়েছে। পুলিশ খবর দিল হাসপাতালে। হাসপাতাল থেকে গাড়ি আসলো, 4-5 জন মিলে তখন তাকে টেনে গাড়িতে তুলতে পারছে না। গায়ে যেন আসরিক শক্তি তখন তাকে যখন ঘর থেকে টেনে গাড়িতে তুলছে 4-5 জন মিলে, তখন তাদের হাত থেকে একবার ছিটকে বেরিয়ে এলো অনিমেষ। ছুটে গিয়ে ডাইনিং হলের কোণার দিকে আয়নাটার দিকে তাকিয়ে বলতে লাগলো, আমায় ছেড়ে দিন, আমি ঘুমোবো একটু। আমার আত্মা আমার শরীর থেকে বের হতে পারবে না, তবে ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে আমার জন্য। মানে বুঝতে পারছেন, যদি ঘুমায় তাহলে ওর আত্মাটা শরীর থেকে বের হতে পারবে না, ওরা সবাই দাঁড়িয়ে রয়েছে ওর জন্য। বীরেন্দা আসবে, আমাকে ওদের সাথে দেখা করানোর জন্য নিয়ে যাবে। বীরেন্দা নিজের কথা বলার জন্য আমাকে ডাকছে, ছাড়ুন আমাকে, ছেড়ে দিন। এরপর সেখান থেকে চলে গেল শোয়ার ঘরে। তারপর শোয়ার ঘরের সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আর্তনাদ করে বলতে লাগলো, বীরেন্দা আমাকে নিয়ে যাচ্ছে দেখো ওরা। তুমি বলেছিলে আমার সাথে কথা বললে মনটা বড্ড হালকা হয়ে যায় তোমার। তুমি বলেছিলে আমি তোমার খুব কাছের, আমাকে নিয়ে গেলে কি করে হবে এসব। আমি যাব তোমার সাথে। এরপর প্রায় চ্যাংদোলা করে হাসপাতালের কর্মীরা অ্যাম্বুলেন্সে তুলল অনিমেষকে। সে একটা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিল বছরখানেক। তারপর নাকি আবারও সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। কিন্তু এই ফিরে আসাই শেষ আশা হলো। শেষ হলো একটা অধ্যায়, থেকে গেল অজস্র না পাওয়া প্রশ্নের উত্তর। এরপর এক শনিবার ভরা বর্ষার রাতে সেই গঙ্গার ধারে অনিমেষের মৃতদেহ পাওয়া যায়। গলায় ফাঁসের চিহ্ন, কিন্তু গলায় ফাঁস লাগানো অবস্থায় কি করে একটা বডি এত দূর এলো বা এখানে পাওয়া গেল, সেটা বড় ভাবনার বিষয় ছিল তদন্তকারী অফিসারদের। পরে স্বাভাবিকভাবেই পুলিশ কেস হয়, অনুসন্ধান চলে ঘটনার প্রেক্ষিত ঘিরে, পোস্টমর্টেম হয়, তারপরের ঘটনা আর জানা নেই। তো সঞ্জয় বলেছে যে এর কি ব্যাখ্যা হতে পারে, পাঠকদের যদি জানা থাকে অবশ্যই যেন তারা কমেন্ট করে জানান। তবে কি শুধুমাত্র একজন মৃত মানুষকে নিজের ভাবনাতে জায়গা দিয়েই অনিমেষের বিপদ আসলো? আমরা তো মৃত মানুষের সম্পর্কে ভাবি, তবে অনিমেষ কি ভেবেছিল সেই কারণেই এই বিপদটা আসলো? মরতে হলো অকালে। বিশেষ করে যে মানুষটার মৃত্যু স্বাভাবিক হয়নি, তাকে জ্ঞানে বা অজ্ঞানে স্মরণ করাতে গিয়ে কি বিপদ নেমে আসতে পারে? এমন ভয়াবহ পরিসমাপ্তি হতে পারে জীবনের? তবে কি নেট পাড়ার ওই অশরীরী বন্ধুই ডেকে নিয়ে গেল অনিমেষকে? কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই জানাবেন। সঞ্জয় যখন কোনো ঘটনা আমায় পাঠায় তখন লিখিতভাবে পাঠায়, ওই জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি মোবাইল নিয়ে বলছি। হ্যাঁ, আমায় দেখে বলতে হলো ঘটনাটা, কারণ ঘটনা তো বিশাল, এতটা তো আমি মনে রাখতে পারবো না। কিন্তু এটা ওর এক জ্যাঠতো দাদার, ও বলেছে বন্ধুর সাথে ঘটেছিল। ওই ছেলেটি অনিমেষ, সে হয়তো সঞ্জয়েরও বন্ধু, ও সেভাবেই বলেছে। তো সঞ্জয়ের বলা ঘটনাটি আজকে আপনাদের শোনালাম। আপনারা অতি অবশ্যই জানাবেন যে আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো। আমাকে হয়তো স্বাভাবিক ছন্দে আপনারা দেখতে পেলেন না, যেহেতু আমাকে দেখে বলতে হলো, কিন্তু ওভারঅল ঘটনাটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাতে যারা ঘটনা দিচ্ছেন তাদের খুব ভালো লাগবে। আর আরেকটা কথা যেটা বলার, যে আপনাদের কাছে বা আপনাদের স্টকে যদি এরকম কোনো ঘটনা থাকে
তাহলে একটু আমাকে নক করবেন প্লিজ। অনেকে এগিয়ে আসছেন জানেন তো, কি বলে যে তাদের আমি ধন্যবাদ দেবো মানে আমার জানা নেই, আমার ভাষা নেই। আবার পরক্ষণেই মনে করি দূর, এরা তো আমারই দাদা, আমারই ভাই, আমারই বোন, আবার কি তাদের ধন্যবাদ দেবো আলাদা করে। একটা চ্যানেল চলছে, আপনারা সহযোগিতার হাত বাড়াচ্ছেন বলে আমি চলতে পারছি, এটাই তো কথা। সব থেকে যেটা আনন্দের ব্যাপার, আমি খুব শীঘ্রই আমার বাংলাদেশের এক ভাই, সে কিন্তু আমাকে অনেকগুলো ঘটনা বলেছে, তা সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার খুব ভালো লেগেছে। একটা ভাই বলবো না, সে আমার সন্তান সম, একটা ছোট্ট বাচ্চা ছেলে, খুব ভালো সুন্দর করে সে বলেছে। সেই ঘটনাগুলো আপনাদের সাথে শোনাবো, আশা করব আপনাদেরও ভালো লাগবে। আর আপনাদের ওই জন্যই বলছি যে আপনাদের স্টকে যদি কিছু থেকে থাকে একটু নক করবেন আমায়। আপনারা অনেকেই আমাকে অনেকভাবে কানেক্ট করার চেষ্টা করেন বা কন্ট্যাক্ট করার চেষ্টা করেন বা যোগাযোগ করার চেষ্টা করেন। দেখুন, আপনাদের আজকে আমি পরিষ্কারভাবে বলে দিই, আমার ডেসক্রিপশান বক্সে গিয়ে সেখানে কিন্তু আপনারা আমার নাম্বারটা পেয়ে যাবেন। ডেসক্রিপশান বক্সে আমার নাম্বার দেওয়া আছে। এছাড়াও আমার কিন্তু ফেসবুকের আর কি লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখান থেকেও মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারেন। তবে সবথেকে ইজি হবে যদি আপনার ডেসক্রিপশন বক্সে গিয়ে আমার নাম্বারটা সেখান থেকে জোগাড় করে নেন এবং সেখান থেকে আমাকে ফোন করে নেন, তাহলেই আমার সাথে কথা হয়ে যাবে। খুব ইজি ব্যাপারটা হয়ে যাবে। আর মেসেঞ্জারেও আমায় কমেন্ট করতে পারেন, সেখান থেকেও আমি যোগাযোগ মানে আমার সাথে হয়ে যাবে। আরেকটা কথা যেটা বলার, যে আপনারা যারা শুনছেন, আজকের ঘটনাও শুনলেন, যদিও আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমি জানি আপনারা শেয়ার করেন, তবুও প্রতিদিনের ন্যায় বলবো, এটা তো আমি রোজই বলি যে আমার আবদার বলতে পারেন, যে একটু আপনারা আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে একটু ছড়িয়ে দেবেন। দেখুন, একটা চেষ্টা তো করছি, সবাই মিলে আমাকে সাপোর্ট করছে। আর যখন একটাও ঘটনা থাকে না, অনেকে আমায় লিখেছেন যে এত দেরি করে কেন ঘটনা দিচ্ছেন। এক তো হচ্ছে বলছি এখন আমি একটু ব্যস্ত রয়েছি, কিন্তু তাছাড়াও কি বলুন তো, একটা মানে 2-3 দিনের একটা গ্যাপ আমাকে নিতেই হচ্ছে, কারণ ঘটনাও তো দরকার, বলুন না, ঘটনাও দরকার। অনেকে, আমি এর মধ্যে কিছু কিছু কমেন্ট পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। একজন লিখেছে যে সত্যি আপনার সাবস্ক্রাইবার বাড়া উচিত। তার মানে কি, তার ঘটনাগুলো, আমার ঘটনাগুলো তার শুনতে ভালো লেগেছে নিশ্চয়ই, তাই তো সেই আমাকে এই এত সুন্দরভাবে এই কথাটা লিখেছে। আবার আরেকজন লিখেছে যে এরকম তো প্রায়ই পাই যে আপনি খুব সুন্দর করে গল্পগুলো বা ঘটনাগুলো বলছেন। আমার কাছে ঘটনা হলেও তাদের কাছে তো আপনারা শুনছেন, আপনাদের কাছে তো আমি তো বলেওছি যে গল্প শোনার মতো শুনুন, তারা বলছেন। ফলে বুঝতেই পারছেন যে গল্পের স্টক থাকাটা কত জরুরি বলুন তো, তবে তো বলবো। আর আমি না এমন একটা, আমার প্রথম থেকে আপনারা ঘটনাগুলো শুনবেন, কোথাও আমার পারফরমেন্স ভালো হয়েছে, কোথাও খারাপ হয়েছে, কিন্তু ঘটনাগুলো আপনারা শুনে দেখবেন আমি না খুব সেই রূপকথার কোনো গল্পের মতো করে কোনো ঘটনা বলতে পারি না, আমার ভালো লাগে না সেসব। নিজে যেটা শুনতে ভালো লাগবে না, হ্যাঁ, একটু ভয় পাবো না, ওরকম ঘটনা শুনিয়ে কী লাভ আছে বলুন। ওই জন্যই আপনাদেরকে আমি সবসময় বলি যে একটু যদি কোনো ঘটনা থাকে আমার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। ডেসক্রিপশন বক্সেই আমার নাম্বার দেওয়া আছে। আচ্ছা, আর নতুন বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমায় শুনলেন, আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আবার ফিরে আসার নতুন ঘটনার সাথে। নমস্কার।